গত কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে করোনা নতুন করে আবার মাথাচাড়া দিয়েছে এবং দেখা যাচ্ছে করোনার সংক্রমণের সংখ্যাও বাড়ছে এবং সে জায়গায় এক্ষেত্রে করোনার যে ভেরিয়েন্ট ওমিক্রন এবং তার কিছু সাব ভেরিয়েন্ট কিন্তু এই সংক্রমণ ছড়াচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরও এক নতুন সাব ভেরিয়েন্টের নাম উঠে এসেছে, তা হলো XFG। তবে সব সাব ভেরিয়েন্টের ক্ষেত্রে এদের কতটা ভয়াবহতা রয়েছে, কতটা সংক্রমণ ছড়ানোর একটা টেন্ডেন্সি রয়েছে, তার উপরে গিয়েও কিন্তু দরকার সাধারণ মানুষের যেটা জানার, সেটা হলো কিভাবে সতর্ক থাকবো, কিভাবে আমি সাবধান থাকবো। সে ব্যাপারে আরও একবার কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর সৌমিত্র ঘোষ। এস নিউজের পর্দায় স্বাগত স্যার। আমি প্রথমে যে বিষয়টা বললাম, উল্লেখই করলাম যে ওমিক্রন এবারে যে দাপটটা দেখাচ্ছে তার বেশ কিছু সাব ভেরিয়েন্টের কথা বলা হচ্ছে। এর প্রকৃতিটা সম্পর্কে মানুষের একটা উদ্বেগ প্রকাশ পাচ্ছে বারবার, যে এটা কি আবার সেই পুরোনো দিনটা ফিরিয়ে দিতে পারে। সেই জায়গাটা যদি প্রথমে একটু ক্লিয়ার করে দিতেন। না, প্রথমত এটা আমাদের মনের মধ্যে এখনও বেশ দগদগে রয়েছে, কারণ রিসেন্টলি আমাদের এই ভেতর দিয়ে এটা গিয়েছি আমাদের গত 5 বছরের মধ্যে। কিন্তু প্রথম দিকে যে প্রজাতিগুলো এই সংক্রমণটা ঘটিয়েছিল সেটা ছিল ভয়াবহ, এবং যেহেতু এটা নতুন একটা ভাইরাস ছিল, আমাদের শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা ততটা কিন্তু উল্লেখযোগ্যভাবে ছিলই না প্রায়, কারণ শরীর তাকে নতুন করে চিনতে অনেক সময় নিয়েছিল। এর মধ্যে অনেকটা পরিবর্তন হয়েছে। আমাদের ডেল্টা ভ্যারাইটি আমরা দেখেছি, তার মধ্যে অন্যান্য অনেক রকমের ওয়েবগুলোর ভেতর দিয়ে প্রত্যেকটা প্রজাতি কিন্তু আলাদা আলাদা ছিল। কিন্তু গত যে আমাদের সত্যিকারের যে প্যান্ডেমিক, যেটার শেষের দিকটাতে যে ওমিক্রন ভ্যারাইটি এসেছিল, সেটা কি তুলনামূলকভাবে ছিল অনেকটা লঘু তার মারণ ক্ষমতা। তারই কিছু সাব ভ্যারিয়েন্ট, সেটা আপনি যেটা বললেন সেগুলো ছাড়াও NF1.8.1 বা LF7 এবং অন্যান্য আরও কিছু কিছু সাব ভ্যারিয়েন্ট তারা একটা ঘুরছে। কিন্তু আমাদের কোভিড টেস্টিংয়ের সঙ্গে সঙ্গে সব পেশেন্টের তো আর আমাদের জেনোমিক স্টাডি করা হয় না। জেনোমিক স্টাডিটা হচ্ছে রিসার্চ পারপাসের জন্য, যে কোন ভ্যারাইটির কতটা মারণ ক্ষমতা রয়েছে এবং কতটা সংক্রমণ ক্ষমতা রয়েছে, মানে একজন মানুষ থেকে আরেকজনের মানুষের সংক্রমণ কতটা চলে যেতে পারে এবং সেই মানুষটার মারা যাওয়ার সম্ভাবনা কতটা। সেটা আমরা ওমিক্রনের শেষ পর্যায়টাতে দেখেছিলাম যে সেই মানে প্রজাতির মারণ ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। মানে মানুষের মধ্যে যে ভয়, উদ্বেগ, আমাদের সকলের মধ্যে যে একটা আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছিল, সেটা থেকে কিন্তু আমরা অনেকটাই বেরিয়ে আসতে পেরেছিলাম। তার কারণ যে কোনো ভাইরাসই, পার্টিকুলারলি RNA ভাইরাস, যারা সিঙ্গেল স্ট্র্যান্ডেড এবং ছোট লম্বা স্ট্রিপ যাদের থাকে, তাদের ক্রমাগত পরিবর্তন হতেই থাকে। এবং সেই ভাইরাসগুলো তো আসলে বাঁচতে চায়। তারা কিন্তু মানুষের শরীরের, মানুষের যে হিউম্যান সেলস, তার বাইরে তাদের প্রজনন ক্ষমতা থাকে না। সুতরাং তারা বাইরে বংশবৃদ্ধি করতে যদি না পারে, তাদের একটা হোস্ট দরকার। মানুষের সেলস হচ্ছে সেই হোস্ট। সুতরাং একটা ভাইরাস যদি আমার শরীরে ঢুকে সেই হোস্টটাকে মেরেই ফেলে, তাহলে কিন্তু ভাইরাসের যে একটা লক্ষ লক্ষ ভাইরাসের শরীরের মধ্যে থাকে, তারা সকলেই মারা যায় এবং তাদের আর প্রজনন ক্ষমতার কোনো রকমের অবকাশ থাকে না। তার ফলে যে ভ্যারাইটিগুলো, তাদেরও তো বাঁচতে হবে। সুতরাং তারা যে মানে ইভলিউশনগুলো করে, সেই ইভলিউশনের মধ্যে আমাদের যেমন একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট থাকে, তাদেরও সার্ভাইভ করতে গেলে তারা কিন্তু আস্তে আস্তে যে পরিবর্তনগুলো তাদের শরীরের মধ্যে এনেছে, তাতে দেখা যাচ্ছে একজনের থেকে আরেকজনের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি, কিন্তু মারণ ক্ষমতা বা ভিরুলেন্স সেটা অনেকটা কম। সেইটা আমরা ওমিক্রন ভ্যারাইটির পাশাপাশি এইবারে যে আমাদের দেশ জুড়েই বা পৃথিবী জুড়েই অনেকগুলো রাজ্যেই, মানে অনেকগুলো রাষ্ট্রেই যে একটা অনেক আকারের কোভিড সংক্রমণের নতুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেগুলোতে কিন্তু সবগুলোতেই কিন্তু এইটা মারণ ক্ষমতা অনেক কম। সেই জন্য আমরা সকল মানুষকে যেটা প্রধানত বলছি, যেটার জন্য সজাগ থাকুন, সতর্ক থাকুন, সমস্ত রকম প্রতিরোধ ব্যবস্থাগুলি নিন, কিন্তু খুব আতঙ্কিত হবেন না। একটা জ্বর হয়েছে, সেটা অন্যান্য যে ভাইরাল ফিভার, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, মেটানিউমো ভাইরাস, যেগুলো দিয়ে আমাদের অনেক রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন, এই যে গরম, এই বর্ষা, এই সময়টা হতেই থাকে। কিন্তু একটা ভাইরাল ইনফেকশন হলে আমরা ধরেই নিই যে সেটা 5 দিন বা 7 দিন তাকে একটা মানুষকে অসুস্থ রাখবে, কিন্তু সেটার মারণ ক্ষমতা খুব ভয়াবহ না হওয়াতে প্রথম দিকে আমাদের যে আতঙ্ক বিশ্বজুড়ে হয়েছিল, তার জন্য যে একদম লকডাউন থেকে শুরু করে মানুষকে ঘরের বাইরে বেরোনো থেকে শুরু করে তার হরঘড়ি যে নানা রকমের প্রতিষেধক ব্যবস্থাগুলো আমাদের নিতে হচ্ছিল, আমাদের সবারই ইনফেকশান এর মধ্যে হয়ে যাওয়াতে আমাদের শরীরের মধ্যে এখন কিন্তু সেই ইমিউন সিস্টেমটা চাঙ্গা আছে এবং প্রত্যেক মানুষ ভ্যাকসিনেটেড হওয়াতে এবং নানাবিধভাবে
বেশ কয়েকবার তাদের মধ্যে সংক্রমণ হয়ে যাওয়াতে আমাদের শরীর কিন্তু এখন এই ভাইরাসগুলোকে চেনে, সুতরাং আমাদের মরে যাওয়ার চান্সটা সেটা কিন্তু অনেক কম। এবং আমরা তো আতঙ্কিত হই ঠিক সেই জায়গাটাতেই যেখানে আমাদের মরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। সুতরাং আমরা মানুষকে যেটা বলছি, এই সংক্রমণের সমস্ত রকমের মানে সমস্ত দিক বিবেচনা করে যে আতঙ্কিত একেবারেই হবেন না। একদমই। এবার স্যার যেটা বিষয়টা জানতে চাইবো, আমরা করোনার আগের ফেজটাতে আমরা দেখেছি যে সামান্য একটা জ্বরেও কিন্তু মানুষের মনে এই একটা উদ্বেগ তৈরি হতো, তাহলে কি এটা কোভিডের একটা ভাইরাস হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কিন্তু ওই পরিস্থিতিটা একটা কাজ করছে যে সর্দি কাশি জ্বর মানেই মানুষের মধ্যে কোথাও গিয়ে এটা কোভিডের আবার সেই ভাবনাটা আসছে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করবো, উপসর্গ কি রয়েছে, জ্বর ছাড়াও আর কোন কোন দিকগুলো আমাদের মাথায় রাখতে হবে? যে কোনো অন্যান্য ভাইরাল ইনফেকশনগুলোতে যেটা হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মূলত ধরে, তার ক্ষেত্রে জ্বর ছাড়াও ধরুন একটু নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, নাক থেকে একটু জল পড়ছে, গলা খুসখুস করছে বা গলায় একটু ব্যথাও হচ্ছে, তার সঙ্গে একটু শুকনো কাশি, গা হাতে ব্যথা, মাথা ব্যথা, এগুলোই প্রধানত সিমটম থাকছে, যেটা অন্যান্য ভাইরাল রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন থেকে একেবারে তফাৎ করা খুব অসুবিধা, মানে প্রায় তফাৎ করা যায়ই না। এবার তাদের মধ্যে যেগুলো টেস্ট হচ্ছে, যাদের ক্ষেত্রে একটু কোমরবিড কন্ডিশন বেশি আছে বা যাদের উপসর্গের মাত্রা একটু বেশি, যাদের ক্ষেত্রে টেস্টটা হচ্ছে, তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই পজিটিভ আসছে। এবং সেই জন্যই আমরা দেখতে পেরেছি যে দেশের মধ্যে এই সংখ্যাটা প্রায় 7,000-এর উপরে চলে গিয়েছে। তো সুতরাং সেইটা যদি কোভিড হয়েও থাকে, অন্যান্য রেসপিরেটরি ইলনেসের থেকে যেহেতু এটার কোর্স খুব ডিফারেন্ট নয়, তাহলে যাদের মধ্যে অন্যান্য কোমরবিড কন্ডিশন রয়েছে, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা রয়েছে, কিংবা কোনো সিওপিডি রয়েছে, বা হার্টের অসুখ রয়েছে, বা কিডনির অসুখ রয়েছে, বা অন্যান্য ডায়াবেটিস রয়েছে, বা অন্যান্য ইমিউনো কম্প্রোমাইজড স্টেট রয়েছে, ক্যান্সারের চিকিৎসা চলছে, কিংবা কোনো রিমাটোলজিক্যাল কন্ডিশনের জন্য তাকে কোনো ইমিউন সাপ্রেশান্ট ওষুধ খেতে হয়, তাদের ক্ষেত্রে একটা বিশেষ সাবধানতার দরকার রয়েছে। তাদের ক্ষেত্রে একটা পর্যবেক্ষণের একটা নিয়মবিধি মেনে চলতে পারলে অনেক বেটার। অন্যান্য ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা শুধু সচেতনতা বাড়িয়ে প্রতিষেধক ব্যবস্থাগুলি নিন, মাস্ক পরুন, একটু হ্যান্ড স্যানিটাইজেশন, যেটা আমরা গত 5 বছরে অনেক শিখে গিয়েছি, সেটা শুধু প্র্যাকটিস করুন। এর বাইরে অযথা ভয় পেয়ে এই ভাইরাসকে আমরা কিন্তু পৃথিবী থেকে দূরে সরিয়ে দিতে আর পারবো না। এই ভাইরাস পৃথিবীতে থাকবে, তাকে নিয়ে কিভাবে চলতে হবে সেটা আমাদের শিখতে হবে। এবং যেহেতু ভাইরাসকে তাড়ানো যাবে না, আমাদেরকে সেই সচেতনতা এবং সেই সজাগ ব্যবস্থাটা রাখতে হবে যাতে আমরা তার বিপদের মধ্যে না পড়ে যাই। একদমই। যেহেতু উপসর্গ নিয়ে কথা হচ্ছিল, বেশ কিছু কেসে দেখা গেছে যে ডায়রিয়ার মতো একটা উপসর্গ দেখা যাচ্ছে, মানে লুজ মোশন হোক বা এই ধরনের কোনো কন্ডিশন, সেটাও কি এই নতুন যে আমরা দেখতে পাচ্ছি ঢেউটা, সেই জায়গাতে গিয়ে কোনো একটা উপসর্গ? আমাদের যখন আগেরবারে কোভিড যে একটা সংক্রমণের ঢেউ এসেছিল, তখন শুধু আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ছাড়াও তাদের ডায়রিয়া কিন্তু অনেকেরই হচ্ছিল, এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের নিউমোনিয়ার সংখ্যা, অক্সিজেন কমে যাওয়ার চান্স অনেক বেশি হচ্ছিল। এইবারে যে সমস্ত আমরা সিমটম দেখছি, তাদের মধ্যে ডায়রিয়া খুব কয়েকজনের হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে ওপরের দিকের আমাদের যে শ্বাসতন্ত্র, সেখানেই সীমাবদ্ধ থাকছে। খুব নিউমোনিয়াও করছে না, খুব ডায়রিয়াও করছে না, কিন্তু কয়েকজনের ক্ষেত্রে একটা প্রলং ডায়রিয়ার হিস্ট্রি থাকছে। সেই সংখ্যাটা অত্যন্ত সীমিত, এবং সেটা সীমিত বলে আমাদের মূলত এই যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের সিমটম থাকলেই এই সন্দেহের বিষয়টা প্রধানত আসছে। একদমই তাই। যেহেতু বারংবার এই ক্ষেত্রেই কোমরবিডিটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে সজাগ থাকা, সতর্ক থাকার কথা বলা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের কোমরবিডিটি রয়েছে, আমাদের দেশে বেশিরভাগ মানুষেরই রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের একটা মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা কিভাবে সজাগ থাকবো, কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট রাখবো। না, যদি দেখেন যে একটা যার হয়তো শ্বাসকষ্ট আছে, হঠাৎ করে শ্বাসকষ্টটা বেড়ে গেল, বা এই গত 5 বছরের মধ্যে প্রত্যেক মানুষের বাড়িতেই কিন্তু এখন অক্সিমিটার এসে গিয়েছে, সেখানে অক্সিজেনে যদি দেখেন যে আপনার নিয়মিত যে অক্সিজেনটা থাকে তার থেকে অনেকটা ড্রপ করে গিয়েছে, যেমন আমরা সাধারণভাবে বলি যে একজন যার কোনো অসুখ নেই তার ক্ষেত্রে যদি 95%-এর নিচে নেমে যায়, বা যার একটা সিওপিডি আছে বা ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে তার যদি 88-এরও নিচে নেমে যায় অক্সিজেন স্যাচুরেশন মাত্রা, তাহলে তাকে একটা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিতে হবে বা কোনো হসপিটালে সেটআপের সাহায্য নেওয়ার প্রয়োজন হতে পারে। এবং সেই জায়গায় যদি আমি যেহেতু পশ্চিমবঙ্গে রয়েছি, পশ্চিমবঙ্গের অনেক গ্রামাঞ্চল রয়েছে, সেখানে অনেক সময় দেখা যায় অনেক রকম ব্যবস্থা নেই, তো সেক্ষেত্রেও তাদের কি একটা শ্বাসকষ্ট যদি অন্তত বেড়ে যায়, মানুষটা যদি অক্সিজেনের অভাবে ঝিমিয়ে পড়ে, বা একটা শরীর বেশি খারাপ হচ্ছে, তার নিয়মিত জীবনের ব্যাহত হচ্ছে, তো সেটাই তো একটা বড় কারণ একটা ডাক্তারি সেটআপের মধ্যে এসে যাওয়া বা একটা ডাক্তারের পরামর্শ নেওয়ার।
একদমই তাই। এবং এখনো পর্যন্ত সেভাবে আমরা সাধারণ জীবনের মধ্যে রয়েছে, আগামীতেও থাকবো, এবারে মানে বারংবার সেটাই চিকিৎসা মহলের পক্ষ থেকেও বলা হচ্ছে। তাও সতর্ক থাকতে হবে আমাদেরকে, সে যে আপনি বারংবারই বললেন, তাও আরেকবার মনে করিয়ে দেওয়া যে কি কি আমাদের করতে হবে। যেটা আমাদের যে একটা ভিড় এড়িয়ে চলতে হবে, খুব যে মানুষের খুব কাছাকাছি, যেটা যেটা আমরা আগে সোশ্যাল ডিস্ট্যান্সিং বলতাম বা ফিজিক্যাল ডিস্ট্যান্সিং বলতাম, সেই যে দূরত্ব বিধি যেটা অন্যান্য অনেক দেশে খুব নিয়মিতভাবেই মেনে চলা হয়, সেটা যদি আমরা করে উঠতে পারি, এবং যে ধরুন ইনডোর যখন একটা ধরুন সভা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সেখানে একবারে অনেক ভিড়, সেখান থেকে তো সংক্রমণগুলো ছড়ায়, যেটা গত 5 বছরে কিন্তু আমরা এই বিষয়ে অনেক সচেতনতা তৈরি করতে পেরেছি জনমানসে, যে ভিড় এড়িয়ে চলুন, খুব কাছাকাছি থাকাটা এড়িয়ে চলুন, কারণ রেসপিরেটরি ভাইরাল ইনফেকশনগুলো সাধারণত 3 মিটার পর্যন্ত যেতে পারে। সুতরাং তার মধ্যে আপনি যদি একটা দূরত্ব রেখে চলেন, তার সঙ্গে মাস্ক যদি ব্যবহার করেন, তার সঙ্গে যে হ্যান্ড স্যানিটাইজেশন, হাত ধোয়া বা কোনো স্পিরিট দিয়ে হাতটাকে ওয়াশ করে নেওয়া, সেটা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে প্রায় 95% প্রোটেকশন আপনার হয়েই গেল। এর পাশাপাশি যদি সিমটম আসে, তাহলে একটু ডাক্তারের পরামর্শ নেওয়া, বা আপনি একটু নিজেকে সেই সময় আরও বেশি প্রোটেক্টেড রাখা। আপনি সেই সিমটম হলে তখন যদি আপনি মাস্কটা পরেন, তাহলে আপনার কাছাকাছি যে সমস্ত আপনার পারিবারিক বন্ধুরা রয়েছে বা পরিবারের সদস্যরা রয়েছেন, তারা অন্তত প্রোটেক্টেড থাকবেন। তাহলে এইটা হচ্ছে আমাদের সবথেকে ব্যাপার, যে সিমটম হওয়ার আগে আপনার কী সচেতনতা করতে হবে, কী ব্যবস্থা নিতে হবে, এবং সিমটম হওয়ার পরে আপনাকে কী ব্যবস্থা নিতে হবে। তাহলেই কিন্তু আমরা রোগটাকে অনেক দমিয়ে রাখতে পারবো। সজাগ হওয়া, সতর্ক থাকা এবং প্রতিষেধক ব্যবস্থাগুলি নেওয়া, সেটা একটা বিষয়, কিন্তু আতঙ্কিত হওয়া আর তার জন্য যে একটা ভয় পেয়ে বেশি রিয়্যাক্ট করা, সেটা একদম সম্পূর্ণ আলাদা বিষয়। সেই দুটোর মধ্যে কিন্তু আমাদের তফাৎ করতে হবে। সজাগ থাকুন, আতঙ্কিত হবেন না। একদমই তাই। আর একটা বিষয় যে আমরা দেখেছিলাম করোনা টাইমে আইসোলেশনের ব্যাপারটা, এখন যাদের মধ্যে এই ধরনের সিমটমস দেখা যাচ্ছে বা একটু উইক লাগছে, তাদের ক্ষেত্রে কি বাড়িতেই নিজেকে একটু আইসোলেটেড করে সেটা নেওয়া, তো এই সবসময় ব্যাপারটা আমাদের উল্লেখযোগ্যভাবে, যেটা আমরা বললাম, যে একটা মুখে মাস্ক পরার পাশাপাশি দূরত্ব মেনটেন করতে গেলে, একটা বাড়ির মধ্যে যদি দুটোই ঘর থাকে, তাহলে আপনি যদি একই ঘরে থাকলেন, তাহলে তো সেই দূরত্বটা মেনটেন করাটা অসম্ভব। সেখানে যার একটু সিমটম হচ্ছে, যদি আপনি ডায়াগনোসিসে টেস্ট করলেন বা না করলেন, যেহেতু এখন এই সময়টাতে আমাদের ভাইরাল ইনফেকশানই বেশি হচ্ছে, যে কোনো ভাইরাল ইনফেকশানের ক্ষেত্রেই একটু আইসোলেশন কিন্তু সবসময়ই কাম্য, এবং সেইটা করাটা খুব জরুরি। এবং আপনি মাস্ক ব্যবহারের পাশাপাশি একটু দূরত্ব মেনটেন করতে গেলে, যদি সম্ভব হলে একটু পাশের ঘরে থেকে যদি নিজেকে একটু আইসোলেট করেন, তাহলে আপনার পরিবারের অন্যান্য সদস্যরা এটার থেকে অনেক রক্ষা পাবে। কারণ একটু আগেই যেটা আমরা বলছিলাম, এই ভাইরাসের সংক্রমণ করার ক্ষমতা অনেক বেশি, মানে সেকেন্ডারি অ্যাটাক রেট যেটাকে আমরা বলি, একজন থেকে আরেকজনের ছড়িয়ে পড়াটা খুব সহজে। তার ফলে একজন পরিবারে 3 জন বা 4 জন সদস্য যদি থাকেন, সকলে যদি একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন, তাহলে পরিবার অনেক সময় বিরাট অসুবিধার মধ্যে পড়ে। একজন অসুস্থ হলে, যেটা সবসময় হয় না, 4 জন একসঙ্গে অসুস্থ হলে কিন্তু একটা ভয়াবহ অসুবিধার সম্মুখীন অনেকেই হয়, কেউ কাউকে দেখার থাকে না। সেজন্য এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো নিলে আমরা সুরক্ষিত, আমাদের পরিবার সুরক্ষিত, আমাদের সমাজ সুরক্ষিত, এবং সর্বোপরি আমাদের রাজ্য এবং দেশ সুরক্ষিত। একদমই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ভ্যাকসিনেশনের কি আর কোনো প্রয়োজন রয়েছে? এটা সাধারণ মানুষেরই একটা মনের কনফিউশন। ভ্যাকসিনেশন চাইলেও কিন্তু সেই ওয়েভের সময় যে ভ্যাকসিনেশন ইজিলি অ্যাভেলেবেল হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে, তার তো একটা প্রোডাকশান করতে হয়। কিন্তু গত 5 বছরে আমি যেটা প্রথমেই বললাম, যে রিপিটেডলি একটা মানুষের করোনা ইনফেকশন হয়েছে, সুতরাং আমাদের বডি কিন্তু এই ভাইরাসকে চিনতে পারে। তার মেমোরি, আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে, প্রতিরোধ ব্যবস্থা আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে রয়েছে, সেখানে কিন্তু মেমোরিতে সঞ্চয় আছে। সুতরাং ভ্যাকসিন আমাদের প্রত্যেক মানুষই প্রায় 2টো করে ডোজ নিয়েই ফেলেছেন। সুতরাং নতুন কোনো রকমের যে একটা সতর্ক বার্তা হিসাবে যখন গভর্নমেন্ট পলিসি বা কিছু যদি না জারি করা হয়, যেটাকে আমরা সেই বিধি যদি জারি না করা হয়, ভ্যাকসিনের আপাতত কোনো প্রয়োজন আছে বলে আমাদের মনে হচ্ছে না। একদম ধন্যবাদ আপনাকে। এবং একই সাথে আপনাদেরকে যেটা বলার, যে পরিস্থিতি যতটাই উদ্বেগের হোক, যতই করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হোক না কেন, সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। সেটাই কিন্তু বারংবার বলা হচ্ছে। কিভাবে থাকবেন সেটাই জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর প্রফেসর সৌমিত্র ঘোষ। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।